আচ্ছা, আজকে আমাদের হচ্ছে সিপিসির হচ্ছে 5 নাম্বার ক্লাস, তাই তো? আমরা আজকে কি নিয়ে আলোচনা করব দেখেন। আমরা গতদিন দেখে আসলাম যে কমিশনের কথা, তাই না? আদালত চাইলে কমিশন নিয়োগ করতে পারে। একটু দেখে নেবেন যে 4টি গ্রাউন্ডে কি করতে পারে আদালত, কমিশন নিয়োগ করতে পারেন। আমরা কমিশনের ধারা দেখেছিলাম 75 থেকে 78। আর স্পেশাল স্যুট হচ্ছে গভর্নমেন্টের, হ্যাঁ, গভর্নমেন্টের এগেনস্টে যে স্যুটটা সেটা হচ্ছে কি স্পেশাল স্যুট। এই ক্ষেত্রে গভর্নমেন্টকে পূর্বে কি দিতে হবে বলেন? নোটিশ দিয়ে মোকদ্দমা দায়ের করতে হয়। 79 থেকে 82-র মধ্যে বলা আছে। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে এই বাংলা এখানে দেখেন যে সেকশন 75, হ্যাঁ, কিসের কথা বলছে? সেকশন 75, হ্যাঁ। দেখেন এই যে কমিশনের কথা আমরা তখন বললাম যে কমিশন নিয়োগ করা যায় আদালত কয়টি গ্রাউন্ডে বলেন? অ্যান্সার দেন। কয়টি গ্রাউন্ড? 4টি গ্রাউন্ডে। 4টি গ্রাউন্ডে, হ্যাঁ। দেখেন প্রথমটা হচ্ছে এক্সামিন এনি পার্সন, কোনো ব্যক্তিকে কি করার জন্য বলেন? পরীক্ষা করার জন্য। মেক লোকাল ইনভেস্টিগেশন, হ্যাঁ, লোকাল ইনভেস্টিগেশন করার জন্য কি করতে পারে আদালত? কমিশন নিয়োগ করতে পারেন। দেন কি বলছে যে এক্সামিন অ্যাকাউন্টস, হ্যাঁ, অর্থাৎ তহবিল বা আপনার হচ্ছে অর্থ বিষয়ক যেসব কর্মকাণ্ড আছে সেগুলো এক্সাম করার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য কি করা যায়? কমিশন নিয়োগ করা যায়। মেক পজিশন, হ্যাঁ, পজিশন তৈরি করার জন্য আদালত কি করতে পারে? কমিশন নিয়োগ করতে পারে। দেখেন এখানে লোকাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দুইটা কথা বলতেছে, হ্যাঁ, কখন কখন পারে। একটা হচ্ছে ডিসপিউট বিষয় ব্যাখ্যা, সরি ডিসলিউট, ডিসপিউটেড বিষয় ব্যাখ্যা 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 নেয়ার জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারে। আর একটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে, হ্যাঁ, আর একটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে, অর্থাৎ সম্পত্তির বাজার দর কি আছে, মেসনে প্রফিট কি আছে, হ্যাঁ, ক্ষতিপূরণ ওইখান থেকে কি ধরনের ক্ষতি হয়েছে, হ্যাঁ, কি ধরনের ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা আছে, দেন মুনাফা রেমেডি কি হতে পারে ওই সম্পত্তি থেকে, এইসব বিষয় নির্ধারণ করার জন্য আদালত কি করতে পারে বলেন? কমিশন নিয়োগ করতে পারেন। তবে আদালত কমিশন নিয়োগ করেন কেন? সম্পত্তির দখল নির্ধারণ করার জন্য, হ্যাঁ, ভাগ করার জন্য, অর্থাৎ ভাগ করার জন্য না। আচ্ছা, তাহলে কমিশন নিয়োগ করা যায় কয়টি ক্ষেত্রে বলেন? 4টি ক্ষেত্রে, তাই না? এর মধ্যে আমরা যেটা চার দেখলাম মেক পজিশন, সেটা হচ্ছে সম্পত্তির দখল নির্ধারণ করা, ভাগ না। অর্থাৎ আদালত কমিশন নিয়োগ করবেন কেন? সম্পত্তির দখলটা নির্ধারণ করে দেওয়ার জন্য, যে আপনার সম্পত্তি এটা, আপনার সম্পত্তি এটা ই করে দিবে, কিন্তু ভাগ করে দিবে না। যে আদালত এরকম কাউকে বলবে না যে আপনি কমিশন হিসেবে যান এবং যে তাদের সম্পত্তি ভাগ করে দিয়ে আসেন, এই ধরনের কাজ করবেন না, হ্যাঁ, জাস্ট দখল নির্ধারণ করার জন্য পাঠাবেন। আচ্ছা, কমিশন নিয়োগ করার পরে কমিশনার যিনি আছেন, হ্যাঁ, যিনি কমিশন হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি আদালতকে 3 মাসের মধ্যে রিপোর্ট দিবেন। কত মাসের মধ্যে রিপোর্ট দিবেন বলেন? তার কাজের রিপোর্ট কত মাসের মধ্যে দিবেন? 3 মাসের মধ্যে রিপোর্ট দিবেন। তিন আচ্ছা, মাসের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, দেন এইগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। 77 হচ্ছে রিকোয়েস্ট, অর্থাৎ বাংলাদেশের বাইরে যদি কমিশন নিয়োগ করতে হয় তাহলে চিঠির মাধ্যমে পাঠাইতে হয়, হ্যাঁ। বাংলাদেশের বাইরে কি পাঠাইতে হয় বলেন? চিঠি পাঠাইতে হয়, হ্যাঁ, যেটাকে আচ্ছা। রিকোয়েস্ট বলে। সেকশন 79, হ্যাঁ, এখানে দেয়া আছে যে বাংলাদেশ ভার্সেস নাহিদ সরকারের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ মোকদ্দমা আছে, একটু দেখবেন। আচ্ছা, তো বেশি ডিটেল পড়তে হবে না। সেকশন 80, হ্যাঁ, দেখেন রিটেন স্টেটমেন্টের কথা আমরা এর আগেও দেখে আসছি, জবাবের কথা এইখানেও দেয়া আছে, হ্যাঁ, যে গভর্নমেন্টের এগেনস্টে যদি আপনি মোকদ্দমা দায়ের করেন, কি দায়ের করেন? মোকদ্দমা দায়ের করেন, অর্থাৎ গভর্নমেন্ট যদি ডিফেন্ডেন্ট হয় তাহলে মোকদ্দমা দায়ের করার 2 মাস আগে গভর্নমেন্টকে নোটিশ দিতে হয়। কয় মাস আগে নোটিশ দিতে হয় বলেন? 2 মাস আগে। 2 মাস আগে গভর্নমেন্টকে নোটিশ দিতে হয়। যদি আপনি নোটিশ না দিয়ে মোকদ্দমা দায়ের করেন তবে মোকদ্দমাটা খারিজ হবে না, মোকদ্দমাটা চ- চালু হবে। তখন আদালত এই ডিফেন্ডেন্টকে, অর্থাৎ এই গভর্নমেন্টকে রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য 3 মাস সময় দিতে পারে। কত মাস সময় দিতে পারে বলেন? 3 মাস। তিন অর্থাৎ মাস সময় দিতে আপনাকে পারে। গভর্নমেন্ট প্রথমে সুযোগ পায় নাই, 2 মাস আগে নোটিশ পায় নাই, সেই সুযোগটা পায় নাই, তবে এইখানে সুযোগটা পাচ্ছে। অর্থাৎ রিটেন স্টেটমেন্ট দেওয়ার জন্য তিনি কত মাস সময় পাচ্ছেন? 3 মাস সময় পাচ্ছেন। আচ্ছা, দুই- দেখেন এখানে সেকশন 35 এবং সেকশন 88 হচ্ছে ইন্টারপ্লিটার সুট, অর্থাৎ স্বার্থবিহীন মোকদ্দমার কথা বলেছে, যে অর্ডার 35-এও আছে এবং সেকশন 88-এও
আছে স্বার্থহীন মোকদ্দমা। আচ্ছা, সেকশন 89-এর এ আমরা আমরা দেখেছি এডিআর, তাই না? এডিআর দুই ধরনের, মেডিয়েশন আর আরবিট্রেশন, তাই তো? দেন এখানে দেখেন সেকশন 91 থেকে 93 হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কথা বলা হয়েছে, হ্যাঁ, যে পাবলিক নুইসেন্স বা চ্যারিটেবল বিষয়ে, পাবলিক নুইসেন্স বা চ্যারিটেবল বিষয়ে যদি মোকদ্দমা করতে হয়, কোনো সমস্যা যদি হয়, পাবলিক ইন্টারেস্ট নিয়ে যদি কোনো সমস্যা হয়, তখন এই মোকদ্দমাটা দায়ের করে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। কি করে? অ্যাটর্নি জেনারেলের নামে মোকদ্দমা দায়ের হয়, অর্থাৎ তার হয়ে মোকদ্দমাটা দায়ের করা হয়। দেন সাপ্লিমেন্টারি প্রসিডিং, এগুলো একটু হালকা পাতলা দেখে নেবেন, হ্যাঁ, ওরকমই না। সেকশন 95 হচ্ছে অ্যারেস্ট, অ্যাটাচমেন্ট, ইনজাংশন, হ্যাঁ। এই তিনটা বিষয় যদি বাদীর ভুলের জন্য হয়ে থাকে, কার ভুলের জন্য বলেন? বাদীর ভুলের জন্য। বাদীর ভুলের জন্য। কার ভুলের জন্য বলেন? বাদীর ভুলের। বাদীর ভুলের বাদীর জন্য। বাদীর ভুলের। ভুলের জন্য। বাদীর ভুলের জন্য কি হয়েছে বলেন? অ্যারেস্ট, অ্যাটাচমেন্ট, অ্যারেস্ট, ইনজাংশন। অ্যাটাচমেন্ট, হ্যাঁ, অ্যারেস্ট, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট, ইনজাংশন। ইনজাংশন, অর্থাৎ বাদীর ভুলের কারণে বিবাদীর উপরে অ্যারেস্ট দেওয়া হয়েছে, অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ক্রোক করা হয়েছে, বা তার প্রতি ইনজাংশন দেওয়া হয়েছে, তখন বিবাদীকে, আদালত যদি এই কথাটা পরবর্তীতে জানতে পারে, তখন বিবাদীকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কত টাকা? 10,000 টাকা। এটা 10,000 প্লেইন্টিফের থেকে নিয়ে টাকা। বিবাদীকে দেওয়া হবে। আচ্ছা, দেখেন আমরা এডিআর পড়ে আসছি না? এডিআর, হ্যাঁ, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, হ্যাঁ। এইটা 89-এর এ থেকে ইতে দেয়া আছে। 89-এর এ থেকে ইতে দেয়া আছে। ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে 89-এর এ, 89-এর বি, 89-এর সি, তিনটা, হ্যাঁ। দেখেন, এতে বলা হয়েছে মেডিয়েশন, বিতে বলা হয়েছে আরবিট্রেশন, সিতে বলা হয়েছে আপিল স্টেজ। কি বলছি বলেন? এতে কি? এতে আরবিট্রেশন, এতে আছে মেডিয়েশন। এতে হ্যাঁ, মিডিয়েশন, বিতে বিতে, আরবিট্রেশন, সিতে সিতে হচ্ছে অ্যাপিল অ্যাপিল আপিল স্টেজ। স্টেজ। আপিল স্টেজ অর্থাৎ এডিআর এর আপিল স্টেজ, ঠিক আছে? আচ্ছা, নর্মাল আপিল না, এডিআর এর আপিল স্টেজ। আচ্ছা, দেখি, দেখেন, সেকশন 89-এর এ হচ্ছে মেডিয়েশন, তাই না? আমরা জানি মেডিয়েশন কখন করতে হয়? অবশ্যই লিখিত জবাব দেওয়ার পরে, অবশ্যই লিখিত জবাব দেওয়ার পরে, তাই না? এই কথাটাই এখানে বলছে। দেখেন নিচে আমরা একটু দেখি যে মেডিয়েটর অ্যাপয়েন্ট, কি অ্যাপয়েন্ট বলেন? মেডিয়েটর মেডিয়েটর অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট। আচ্ছা, পার্টি প্লাস প্লিডার। প্লিডার কারা? উকিল। প্লিডার কারা বলেন? উকিল। উকিল। পক্ষ এবং উকিল একত্রিত হয়ে আদালত থেকে 10 দিন সময় নিতে পারে মেডিয়েটর নিয়োগ করার জন্য। অর্থাৎ আমাদের এই মোকদ্দমায় আমরা মেডিয়েটর, অর্থাৎ নিরপেক্ষ ব্যক্তি যিনি আমাদের এই বিচারটা করে দেবে, মধ্যস্থতায় বিচার করে দেবে, সেই লোক নির্ধারণ করার জন্য কতদিন সময় পাবে বলেন? 10 দিন। যদি পার্টি আর প্লিডার, পক্ষ এবং উকিল নিজেরা সিদ্ধান্ত নিতে চায় যে কে হবে মেডিয়েটর, তাহলে সময় পাবে কতদিন? 10 দিন। 10 দিন। কতদিন? 10 দিন। 10 দিন। এখন 10 দিন। ধরেন এই 10 দিনের মধ্যে তারা ব্যর্থ হয়েছে, কি হয়েছে? ফেইল হয়েছে। কি হয়েছে? ফেইল হয়েছে। তখন আদালত, কে বলেন? আদালত 7 দিনের মধ্যে মেডিয়েটর নির্ধারণ করে দেবে। কত দিনের মধ্যে মেডিয়েটর নির্ধারণ করে দেবে বলেন? 7 দিনের মধ্যে 7 দিনের মেডিয়েটর মধ্যে। নির্ধারণ করে দেবে। দেখেন কাদের মধ্যে থেকে? প্যানেল লিস্ট, অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ এবং চেইন অফ বার অ্যাসোসিয়েশন। অর্থাৎ চেইন অফ বার অ্যাসোসিয়েশন মানে কি? উকিল, তাই না? আর ডিস্ট্রিক্ট জাজ, হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজের কাছে যেই প্যানেল লিস্ট আছে এবং চেইন অফ বার অ্যাসোসিয়েশনের যে লিস্ট আছে, প্যানেল লিস্ট আছে, সেইখান থেকে কি দিবে? মেডিয়েটর নিয়োগ দিবে। এখন মেডিয়েটর কারা হইতে পারে? জাজ হইতে পারে, বিচারক নিজেও হইতে পারে, কোনো পার্টি হইতে পারে, অথবা লিগ্যাল এইড অফিসার হইতে পারে। তাহলে এই 3 ধরনের ব্যক্তি কি হিসেবে নিযুক্ত হইতে পারে বলেন? মেডিয়েটর হিসেবে নিযুক্ত হইতে পারে। অর্থাৎ আমরা মেডিয়েশন কখন করি? মামলা শুরুর আগে, তাই না? মামলাটা ইস্যু ফ্রেমের আগে, রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার পরে দেওয়ানি মোকদ্দমা অবশ্যই কি করতে হয়? এডিআর করতে হয়। অর্থাৎ এডিআর এর মাধ্যমে আপনারা নিজেরা নিজেরা আগে কি করেন? প্রবলেমটা সলভ করেন। যদি নিজেরা নিজেরা প্রবলেম সলভটা করতে না পারে, তখন আদালতে মোকদ্দমাটা শুরু হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে মোট কতদিন সময় পেলাম বলেন? 17 দিন, তাই না? মেডিয়েটর অ্যাপয়েন্টের কতদিন সময় পেলাম টোটাল? 17 দিন। আচ্ছা, এই যে যে মেডিয়েশন, মধ্যস্থতা যে করা হবে, মধ্যস্থতাকারী নিয়োগ হয়ে গেল 17 দিনের মধ্যে। এখন মেডিয়েশন বা মধ্যস্থতা যে করা হবে সেটা বলতেছে যে 60 দিনের মধ্যে করতে হবে। কতদিন? 60 দিন।
যদি 60 দিনের মধ্যে না পারে আরো 30 দিন সময় পাবে, তাহলে টোটাল কতদিন সময় পাইলো বলেন? 90 দিন। কতদিন বলেন? 90 দিন সময় পাইলো। আচ্ছা, এখন মেডিয়েশনের সিদ্ধান্তটা যদি পাস হয়ে যায়, কি হয়ে যায়? পাস হয়ে যায়, অর্থাৎ মেডিয়েশনের সিদ্ধান্ত যদি পার্টিরা মেনে নেয়, তখন এখানে সাইন করা হবে। এই মেডিয়েশনের সিদ্ধান্তটা একটা কন্ট্রাক্টের মতন হবে। সেই কন্ট্রাক্টটা রিপোর্ট আকারে 7 দিনের মধ্যে আদালতে পাঠাবে, এবং আদালত সেটাকে কি দিবে? অর্ডার বা ডিক্রি দিবে। কি দিবে বলেন? অর্ডার বা ডিক্রি দিবে। আচ্ছা, এখন অর্ডার বা ডিক্রি দিল কিসের? কোর্ট ফি ফেরত দিবে। অর্ডার বা ডিক্রি যদি হয়ে যায়, তাহলে যেহেতু মামলা হচ্ছে না, এই যে আপনি মধ্যস্থতার সিদ্ধান্ত মেনে নিচ্ছেন, আদেশ হয়ে গেল, তখন কি করবে আদালত? কোর্ট ফিটা আপনাকে ফেরত দিয়ে দিবে। যেহেতু মোকদ্দমা হচ্ছে না, আদালত কোর্ট ফি ফেরত দিবে। সেখানে একটা সার্টিফিকেশন হবে কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। আর যেহেতু আপনারা দুই পার্টি মিলেই মধ্যস্থতার সিদ্ধান্ত মেনে নিয়েছেন, সেহেতু এই আদেশ বা ডিক্রির এগেনস্টে কোনো আপিলও হবে না, কোনো রিভিশনও চলবে না। ক্লিয়ার এতটুকু? আর মধ্যস্থতার সিদ্ধান্ত যদি না মেনে নেন, যদি ফেল হয়, তখন কি আর হচ্ছে এই পর্যায়ে যাবে? যাবে না, তখন হিয়ারিং এ চলে যাবে, অর্থাৎ মোকদ্দমায় ঢুকে গেলেন আপনারা। ক্লিয়ার? মেডিয়েশন। হ্যালো, কথা বলতে হবে। হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখি, মেডিয়েশন দেখলাম তাই না? আমরা একটু দেখি, দেখেন আরবিট্রেশন বা সালিশ অ্যাট এনি টাইম, যে কোনো সময় করা যায়। আমরা দেখছি যে মেডিয়েশন করা যায় কি রিটেন স্টেটমেন্টের পরে, আর আরবিট্রেশন করা যায় মোকদ্দমার যে কোনো পর্যায়ে, অ্যাট এনি স্টেজ। হ্যাঁ, আরবিট্রেশন অ্যাক্ট 2001 কোন আইনের মাধ্যমে হবে বলেন? আরবিট্রেশন অ্যাক্ট 2001। আরবিট্রেশন অ্যাক্ট 2001। এনি স্টেজ, কার অনুমতি নিয়ে? কোর্টের অনুমতি নিয়ে মোকদ্দমার যে কোনো পর্যায়ে অ্যাট এনি স্টেজ কি করা যায়? আরবিট্রেশন বা সালিশ করা যায়। আর আপিলের কথা বলতেছে যে আপিল স্টেজ কোর্ট ফি, হ্যাঁ, যে এডিআর এর আহ, সিদ্ধান্তের এগেনস্টে আপিল কি হবে এবং এটার কোর্ট ফি কি হবে, এই সম্পর্কে কোথায় বলা আছে? 89 এর সিতে বলা আছে। আমরা দেখি আপিল। আমরা এখন কিন্তু এডিআর এর আপিল দেখতেছি না, আমাদের মোকদ্দমা শেষ হয়ে গেলে যে আপিলটা হয় সেই আপিলটা দেখতেছি। হ্যাঁ, দেখেন, আমরা লোয়ার কোর্টে 5 ধরনের কোর্ট দেখি। কয় ধরনের কোর্ট বলেন? 5 ধরনের কোর্ট, তাই না? আগে কি ছিল? অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আর ডিস্ট্রিক্ট জাজ ছিল। এখন বর্তমানে অ্যামেন্ডমেন্ট করে এটাকে কি করা হয়? সিভিল জাজ। অ্যাসিস্ট্যান্ট জাজকে কি বলা হয় বলেন? সিভিল জাজ। সিভিল সিভিল জাজ। জাজ। এসএজ এর পরিবর্তে হয়েছে সিনিয়র সিভিল জাজ। আর এইগুলো বাকি যেগুলো আছে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজ, এগুলো যেরকম আছে এরকমই আছে, জাস্ট এই নিচের দুইটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এডি বলতে আমরা বুঝি অ্যাপিলেট ডিভিশন, আর এসসিডি বলতে বুঝি হাইকোর্ট ডিভিশন। আচ্ছা, একটু দেখি। হ্যাঁ, দেখেন, সিভিল জাজের কোনো আদেশ দিয়েছে, ডিক্রি দিয়েছে, হ্যাঁ, তার এগেনস্টে আপনি আপিল করতে পারবেন ডিস্ট্রিক্ট জাজের কাছে। কার কাছে বলেন? ডিস্ট্রিক্ট জাজের কাছে। ডিস্ট্রিক্ট জাজ। সিনিয়র সিভিল জাজ, এখানে অ্যাসিস্ট্যান্ট জাজ না, এটা কি হয়ে যাবে? সিনিয়র সিভিল জাজ। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট জাজ। সিনিয়র, এটা হচ্ছে সিভিল জাজ, এটা হচ্ছে সিনিয়র সিভিল জাজ। আচ্ছা, দেখেন, সিনিয়র সিভিল জাজের এগেনস্ট আদেশ বা ডিক্রির এগেনস্টে আপনি আপিল করতে পারবেন কোথায়? ডিস্ট্রিক্ট জাজের কাছে। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এনারটা দুই ভাগে ভাগ করা আছে। কয় ভাগে ভাগ করা বলেন? দুই ভাগে। বলতেছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যদি 5 কোটি টাকার মধ্যে কোনো আদেশ দিয়ে থাকেন, 5 কোটি টাকার মধ্যে কোনো কি দিয়ে থাকেন? আদেশ দিয়ে থাকেন বা ডিক্রি দিয়ে থাকেন, তার এগেনস্টে আপনি আপিল করতে পারবেন ডিস্ট্রিক্ট জাজের কাছে। আর যদি 5 কোটি টাকা প্লাস হয়ে যায়, তাহলে হাইকোর্টে আপিল করতে হবে। কোথায় আপিল করতে হবে বলেন? হাইকোর্টে আপিল। হাইকোর্ট। ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করা যায় 30 দিনের মধ্যে, হাইকোর্টে আপিল করা যায় 90 দিনের মধ্যে। এখন যেহেতু যদি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে হাইকোর্ট পর্যন্ত যাইতে পারছে, তাহলে এর সিনিয়র গুলা কি আর ডিস্ট্রিক্ট জাজের কাছে আসবে না? এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বলেন, ডিস্ট্রিক্ট জাজ বলেন, তাদের আদেশ বা ডিক্রির এগেনস্টে আপনি আপিল করবেন কোথায়? হাইকোর্ট ডিভিশনে। ক্লিয়ার? জি। আচ্ছা, এই ভাইয়া 96। প্রথমে একটু আবার বলেন তো, এই যে সিজিতে কি বুঝাইছে এখানে? সিভিল জাজ। সিভিল জাজ, হ্যাঁ এবার ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এই যে আমরা দেখলাম সেকশন 96 থেকে 112, অর্ডার 41 থেকে 45, এই জায়গায় এই এই কথাগুলোই আছে, আপনারা একটু ডিটেলে পড়ে নেবেন। দেখেন আমরা আপিলের পর কি পড়েছিলাম? রেফারেন্স। কি পড়েছিলাম বলেন? রেফারেন্স। রেফারেন্স। সেকশন 113 আর অর্ডার হচ্ছে 46। আচ্ছা দেখেন, রেফারেন্স কিসের মাধ্যমে হয়? কোর্ট থেকে কোর্টে। রেফারেন্স কোথায় হয় বলেন? কোর্ট থেকে কোর্টে, হ্যাঁ। একটা চলমান মামলায়, হ্যাঁ, ল পয়েন্টের উপর কি হয়? রেফারেন্স। যেমন লোয়ার কোর্ট হাইকোর্টের কোনো রেফারেন্স নিয়ে কোনো কথা বললো, হ্যাঁ, একজন উকিল আদালতের সামনে কি করলো? লোয়ার কোর্টের কোনো আদালতের সামনে হাইকোর্টের কোনো মামলার কি কি টানলো? রেফারেন্স টানলো, হ্যাঁ। কোনো মামলার বিবৃতি নিয়ে আসলো, ওই মামলায় এই জাজমেন্ট হয়েছে, ওই মামলায় এই আদেশ হয়েছে, ওই কথাটা এখানে কি করলো? রেফার করলো, তাই না? আবার আদালত নিজে চাইলেও কি করতে পারে? রেফারেন্স, যখন জাজমেন্ট দিবে তখন রেফারেন্স ইউজ করতে পারে, যে ওই মামলায় এই জাজমেন্ট দেওয়া হয়েছে, তাই আমি সেম, একই কোয়ালিটির মামলা যেহেতু, আমিও কি করলাম? সেম রায় দিলাম, তাই না? এটা যে শুধু হাইকোর্ট হবে এরকম কোনো কথা না। লোয়ার কোর্ট চাইলে, ধরেন সিভিল জাজ, তিনি চাইলে সিনিয়র সিভিল জাজের কোনো জাজমেন্টকে রেফার হিসেবে ইউজ করতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো। তবে চলমান মামলায় হইতে হবে, এবং কিসের উপর ভিত্তি করে হইতে হবে বলেন? ল পয়েন্টের উপর ভিত্তি করে। রিভিউ, রিভিউ হচ্ছে 114, অর্ডার হচ্ছে কত? 46। আচ্ছা, সেম কোর্ট, কোন কোর্ট বলেন? রিভিউ কোন কোর্টে হয়? সেম কোর্ট, অর্থাৎ যেই কোর্ট আদেশ দিয়েছে, ডিক্রি দিয়েছে, সেম কোর্টে কি হয় বলেন? রিভিউ হয়। দেখেন, রিভিউর সিদ্ধান্তের এগেনস্টে আপিল চলে না, হ্যাঁ। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আপিল চলে না, এই বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, যেই মামলায় আপিল নাই, কি নাই? আপিলের সুযোগ নাই, সেখানে রিভিউ হয়। যে মামলায় কি নাই বলেন? আপিলের সুযোগ নেই, আপিল অর্থাৎ নাই। নো অ্যাপিল, সেক্ষেত্রে রিভিউ করা যায়। আবার আপিলের সুযোগ আছে কিন্তু করে নাই, আপিলের সুযোগ আছে কিন্তু কি করে নাই? আপিল করে নাই, সময় মতো আপিল করে নাই, তাহলে এখন সুযোগ কিসের আছে বলেন? রিভিউর সুযোগ আছে। রিভিউ। আর স্মল কজেস কোর্ট কোনো যদি রেফারেন্স দেয়, তার এগেনস্টেও কি করা যায় বলেন? রিভিউ করা রিভিউ। যায়। আচ্ছা, রিভিউ মঞ্জুর হলে আপিল করা যায়, রিভিউ না মঞ্জুর হলে রিভিশন, অর্থাৎ অ্যাকসেপ্ট হলে অ্যাপিল, রিজেক্ট হলে রিভিশন, এগুলো আমরা পরে দেখবো, হ্যাঁ। এখানে দেখেন সেম সেম, অ্যাকসেপ্ট এ, অ্যাপিলের এ, রিজেক্ট আর, রিভিশন আর, রিভিউর ক্ষেত্রে সেম, তাই না? আচ্ছা, রিভিশন দেখেন সেকশন 115, আর অর্ডার কি আছে? রিভিশনের অর্ডার না। নাই। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন করা যাবে এইখানে বলা আছে, যে কোর্টে রিভিশন দায়ের করতে হবে সেটা এইখানে বলা আছে, এবং কতদিনের মধ্যে করতে হবে সেটা বলা আছে থার্ড কলামে। আমরা একটু দেখি, দেখেন একবার নিচের থেকে আসি, হ্যাঁ। দেখেন, এটা তো সিভিল জাজ হবে, তাই না? হুম এটা হচ্ছে সে- সিনিয়র সিভিল জাজ। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট। দেখেন আমরা জানি দেওয়ানি মোকদ্দমায় আদেশ দেয় বা ডিক্রি দেয়, তাই না? আচ্ছা, সিভিল জাজ বলেন বা সিনিয়র সিভিল জাজ বলেন বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলেন, তারা যদি কোনো আপিল অযোগ্য, আপিল যোগ্য না কিন্তু, আপিল অযোগ্য কোনো আদেশ দেন, তাহলে তার এগেনস্ট আপনি রিভিশন করবেন ডিস্ট্রিক্ট জাজে। কোথায় বলেন? ডিস্ট্রিক্ট কোথায়? জাজের কাছে। ডিস্ট্রিক্ট জাজে। কি করলে? আদেশ দিলে, তাই না? আর হ্যাঁ। আপিল অযোগ্য কোনো ডিক্রি যদি দেয়, তাহলে রিভিশন করবেন হাইকোর্ট ডিভিশনে। ক্লিয়ার? ডিক্রি দিলে হাইকোর্ট ডিভিশনে, আর আদেশ দিলে ডিস্ট্রিক্ট আদেশ জাজের দিলে কাছে। ডিস্ট্রিক্ট জাজের কাছে কি করবেন? জেলা জজ। রিভিশন দায়ের করবেন। আর এই তিনটা কোর্ট ছাড়া আমরা আরো দুইটা কোর্ট পাই, ডিস্ট্রিক্ট জাজ আর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। তারা আপিল অযোগ্য ডিক্রি দেখ আর আদেশ দেখ, যাই দেখ না কেন, তাদের এগেনস্টে আপনি রিভিশন করবেন হাইকোর্ট ডিভিশনে। ক্লিয়ার? হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করতে হয় 90 দিনের মধ্যে, আর ডিস্ট্রিক্ট জাজের কাছে রিভিশন দায়ের করতে হয় 30 দিনের মধ্যে। ঠিক আছে, এই যে এই কথাগুলোই বলছে, হ্যাঁ, যে রিভিশন নন অ্যাপিলেবল দুই ধরনের, তাই না? আমরা তো দেখলাম আপিল অযোগ্য, এই যেখানে দেখলে আসলাম আমরা আপিল অযোগ্য বিষয়ে। দেখেন, নন অ্যাপিলেবল, ডিক্রিও দিতে পারে, অর্ডারও দিতে পারে। যদি ডিক্রি দেয়, ডিস্ট্রিক্ট জাজ বলেন, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বলেন, সিনিয়র সিভিল জাজ বলেন বা সিভিল জাজ বলেন, যেটাই বলেন না কেন,
তাদের এগেনস্টে আপনি কি করতে পারবেন? কোথায়? হাইকোর্ট ডিভিশনে হাইকোর্ট। ডিভিশন করতে পারেন। অর্থাৎ উপরের ছকটা পড়লে আর এটা লাগে না, হ্যাঁ, ওই একই কথা এখানে বলা আছে। আর যদি অর্ডার দেয় তাহলে ওই যে দুই ভাগে ভাগ হয়ে যাবে, হ্যাঁ। হাইকোর্টেরটা ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্টের জাজেরটা অবশ্যই হাইকোর্টে হবে, আর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তারপর হচ্ছে সিনিয়র সিভিল জাজ, আর সিভিল জাজেরটা কোথায় হবে বলেন? ডিস্ট্রিক্ট জাজ। এইখানে যদি নাও বুঝেন আপনি কোনটা পড়বেন বলেন, এই ছকটা পড়লেই আপনাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই ছকটাকে এখানে ডায়াগ্রাম আকারে দেয়া আছে। মনে রাখবেন, সিভিল বিষয়ে দ্বিতীয় ডিভিশনের সুযোগ আছে। কি বলছি বলেন? সিভিল বিষয়ে সিভিল দ্বি- দ্বিতীয় ডিভিশনের সুযোগ আছে। সুযোগ আছে। দেখেন কিছু যে আসলে না। ডিস্ট্রিক্ট জাজের যদি আপনি ফার্স্টে, হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজের কাছে যদি আপনি একবার রিভিশন দায়ের করেন, এরপরে হাইকোর্টের অনুমতি নিয়ে সেকেন্ড আবার হাইকোর্টে রিভিশন দায়ের করা যায়। ক্রিমিনাল মামলায় সেকেন্ড রিভিশনের সুযোগ নাই, কিন্তু দেওয়ানি মামলায় জেলা জজ আদালতে একবার রিভিশন দায়ের করার পরে আপনি আবার হাইকোর্টের পারমিশন নিয়ে হাইকোর্টেও রিভিশন দায়ের করতে পারবেন। তাহলে কয়টা রিভিশন পাইলাম আমরা দেওয়ানিতে? দুইটা। কয়টা? দুইটা। এই যে দ্বিতীয় রিভিশন হবে কোথায়? দেওয়ানিতে। এটাকে লিভ ফর রিভিশন বলে। কি বলে বলেন? লিভ ফর লিভ লিভ ফর রিভিশন। রিভিশন। লিভ ফর রিভিশন।